অ্যাডভোকেট এলিনা খান, যে প্রশ্নটা অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খানকে রেখেছিলাম, এই যে ভোটার উপস্থিতি প্রত্যাশিত, এটার মানে যেহেতু আমরা জানি যে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে নানা কিন্তু অপচেষ্টা, ষড়যন্ত্র আমরা দেখেছি, গত রাতেও এই নির্বাচনকে এক ধরনের শঙ্কায় ফেলার, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, সেই জায়গায় আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতিটা তো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায়। এবং ভোটার যারা, বিশেষ করে এবার দুটো ফ্যাক্টরকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, একটি হচ্ছে তরুণ ভোটার, আর এই পুরো নির্বাচনী ক্যাম্পেইনটা জুড়ে কিন্তু নারীরা খুব আলোচনায় ছিল, নারী ভোটার। এই বিষয়গুলো আসলে কোন দিকে এবার যাবে, তারা মতামতটা কোন দিকে দেবে? মতামত তো ধরেন ব্যালট বাক্স, ব্যালটে যারা সিল মারবে তারাই বলতে পারবে যে তাদের মতামতটা কোথায় যাবে। তবে তরুণ ভোটার যাদের, সেটা নিয়ে আগে একটু কথা বলি। তরুণ ভোটারদের ভিতর এক ধরনের, ওরা সচেতন, ওরা সমাজ সম্পর্কে সচেতন। ওরা মানে যদি মিথ্যা প্রতারণামূলক বা প্রচারণামূলক কোনো কিছু দেওয়া হয় সেটাও তারা বুঝতে পারে বিভিন্ন তাদের বিভিন্ন মেকানিজম এটা দিয়ে। তবে তাদের ব্রেন ওয়াশ করার জন্য এক ধরনের লোক বা এক ধরনের কাজ করেছে বা করার চেষ্টা করেছে, কিন্তু সেখান থেকে আমার ধারণা যে সেখান থেকে তারা কিছুটা হলে বের হয়ে আসছে। দুর্নীতি দুই রকম, একটা হচ্ছে টাকা আমি মেরে খেয়ে সব শেষ করলাম, যেটা হয়েছে বিগত দিনে, বিদেশে পাচার করলাম, সেটা একটা দুর্নীতি। কিন্তু দুর্নীতির আবার আরেকটা মাত্রা আছে, যদি আমি কাউকে ভুলভাবে, দুর্নীতি শব্দটার ব্যাখ্যাটা আরেকটু বাড়ানো উচিত এইভাবে, যে আমি যদি কাউকে মিথ্যা কথা বলে, যেটা না সেটা বলে যদি কারোর কাছ থেকে আমি ভোট চাই প্রতারণামূলকভাবে, সেই ভোটের কারণে যদি একটা নিরীহ, যারা বুঝে না তারা যদি বিভ্রান্তিকর একটা অবস্থায় যায় সেই কাজটা করে থাকে, সেই ভুলটার জন্য কিন্তু ওই সাধারণ যে মানুষটি সে বুঝে না, কিন্তু যে লোকটি করলো সে কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত এবং সে প্রতারণামূলক একটা কাজ করলো, এটা ক্রাইম। এটা দুর্নীতি যেরকম ক্রাইম, এটাও একটা ক্রাইম, যে তাকে প্রতারণার মধ্যে, সেটা যে কোনো ওয়ার্ড দিয়ে হোক না কেন, সেটা ধর্ম দিয়ে হতে পারে, সেটা টাকা দিয়ে হতে পারে, সেটা আমাকে বিভ্রান্তিমূলক কোনো তথ্য দিয়ে হতে পারে, এসব কিছু মিলে যদি কিছু করে থাকে, এটা বিশাল বড় একটা ক্রাইম এবং প্রতারণামূলক। এবং এটার দায়িত্ব সেই দল বা সেই ব্যক্তি যারা করছে তারা করে থাকবে। আর এটা হচ্ছে তরুণদের মধ্যে গেল। মহিলাদের ভিতর থেকে আরও আমি বলি, মহিলারা কেউ জেনে ভোট দেয়, কেউ না জেনে ভোট দেয়, কেউ কথা শুনে ভোট দেয়, কেউ স্বামী সন্তানদের কথায় ভোট দেয়। এই যে বিভিন্ন প্রভাবিত বা না বুঝে ভোট দেয়, যেতে বা তুমি এখানে দিয়ে দাও, বাবা স্বামী বললে এটা দিয়ে দাও, দিয়ে দিলাম, কি হলো না হলো সেগুলো তারা বোঝে। আবার এক শ্রেণী নারীরা আছে খুবই সচেতন এবং তারা বুঝতে পারে যে কীভাবে ভোট দেবে। এই প্রভাবটা কিন্তু ভোটের বাক্সে কিন্তু একটা বিশাল, আমি বলবো যাদের জিতার কথা না তারাও জিতে যায় এবং যারা জিতার কথা তারা হেরে যায়, এই প্রভাবটা কিন্তু থাকবেই। এটার কারণটা হচ্ছে যে আমরা গ্রামগঞ্জের এই যে হ্যাঁ না ভোট আর ধরেন একসাথে এই প্রতীকী ভোট মোটামুটি আমরা মার্কে দেখে ধরেন দিলাম, হ্যাঁ না ভোটটা কতজন পড়তে পারবো? এখন আমাকে যা যা শিখাই দিচ্ছে আমি সেই জায়গায় যাই ভোটটা, হ্যাঁ যে বলছে হ্যাঁ দিতে হ্যাঁ দিব, যে বলছে না দিতে না দেবো, আমি তো না বুঝে করবো এটা। তো এই জায়গাগুলোর থেকে আসলে কিছুটা সমস্যা হচ্ছে। আর আমি একটা কথা বলতে চাই, ভোটের মাত্রায় শুধু যুব সমাজ বা নারীরা না, একটা বিশাল শ্রেণী এই ভোট থেকে বিরত আছে। যেমন ধরেন পোস্টাল ভোট বাইরের থেকে আসছে, এখানে ধরেন যারা সাংবাদিক আছেন, যারা ধরেন আপনাদের এই মিডিয়া, আপনাদের বলতে আমি সকল মিডিয়া হাউসকে বলছি, যারা জড়িত আছে তারা কিন্তু সবাই যেতে পারে নাই তাদের ভোট সেন্টারে দায়িত্ব পালনের কারণের জন্য। আমার মনে হয় যে এটাকে ইনক্লুড করা উচিত, যে যারা মিডিয়ার সাথে জড়িত আছে, যারা বিভিন্ন মিডিয়ার ক্যাম্প বলবো এই কারণে, যাতে মিডিয়ার সাথে যারা অনেক লোক জড়িত তারা যেন ভোট দিতে পারে, তার জন্য পোস্টাল ভোটের একটা ব্যবস্থা করা উচিত, যাতে সে নিবন্ধ হবে এবং বলবে যে আমি এখানে এই জায়গায় কাজ করছি, আমাকে পোস্টাল ভোটের দাও। তাহলে পর যেটা হবে কি, প্রচুর পরিমাণ ভোটের সংখ্যা কিন্তু, যেটা আপনি বলছেন যে অনেকে কম হচ্ছে, সেটা কম হবে না, অনেক বাড়বে। আর একটা কথা হচ্ছে যে ভোটটা কিন্তু তিনভাবে হয়। একটা সকালের দিকে গ্রামে ভোট হয়, যারা ধরেন মাঠে গ্রামে যায় তারা দিয়ে আসে, তারপর রান্না করে যে সমস্ত মহিলারা তারা কিন্তু রান্না করবে, দুপুরের পর চাপটা বাড়ে সকল শ্রেণী, যে এখন ভোট শেষ হয়ে যাবে। সুতরাং ভোটটা এখনই ভাবা যাবে না যে আপনার কতটা কি হচ্ছে, ভোটটা দুপুরের পর যদি 3টার মধ্যে যদি দেখেন যে এতটা, তাহলে বুঝে ফেলবেন যে এতটা আসছে আর বাকি এতটা ভোট দিতে পারবে। আর সকালবেলা টাউনে শহর মফস্বল শহরগুলা যারা পুরুষ ভোটার একটু হেলে দুলে তারা যাবেন দিবেন। আর সচেতন যারা রাজনীতিবিদ তারা আগেই যে দিয়ে এসছেন, সকালবেলা 7:30 বা 8টার মধ্যে যে দিয়ে এসছে। সুতরাং ভোটের তারতম্য উপর নিচে সব কিছু মিলে আমরা 3টার সময় বুঝতে পারবো কত পরিমাণ ভোট আর কি চিত্রটা পড়ছে। জি, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, এই যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে পুরো প্রচারণার এই সময়টায় এবং গতকাল রাত তো বটেই, যে
ভুয়া খবর নানা, এবং এগুলো ফ্যাক্ট চেক দিয়ে এখন যেহেতু নানা ফিল্টারিংয়ের সিস্টেম তৈরি হয়েছে, পাওয়া যায়। আমরা দেখেছি যে তারেক রহমানকে ঘিরে কতগুলো ভুয়া সংবাদ, শফিকুর রহমানকে ঘিরে কতগুলো ভুয়া সংবাদ, এবং সবশেষে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করা। এই জায়গাগুলোতে আসলে আরও সচেতন থাকা দরকার, এবং গণমাধ্যমের ভূমিকা যে বারবার প্রশ্নবিদ্ধ বা গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা। আচ্ছা, এইবার এই সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু একটা শ্রেণী সংঘবদ্ধভাবে প্রচারণা চালিয়েছে, এবং সেইখানে দেখা গেছে এই জন্য একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা শব্দও ব্যবহার করা হচ্ছে, বট বাহিনী। এবং সেইখানে আপনি বাংলাদেশের জনপ্রিয় মিডিয়ারগুলোর ফটো কার্ড ব্যবহার করে, রাজনৈতিক ব্যক্তিদের ফটো কার্ড ব্যবহার করে তার উক্তিকে বিকৃত করে, কালকে আপনি দেখেছেন যে ইসির সচিব টাকা বহন সংক্রান্ত তার একটা কথাকে টুইস্ট করে মুহূর্তেই একটা দায়িত্বশীল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একটা সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখে দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে এসে ইসি সচিবকে আবার নিজের অবস্থান ক্লিয়ার করতে হয়েছে। আপনি বিমানবন্দরের যে একজন গ্রুপ ক্যাপ্টেন, নামটা ভুলে গেছি, যে তার কথাটাকেও টুইস্ট করে যেটা করা হয়েছিল ওনাকেও এসে কিন্তু ক্লিয়ারিফাই করে। এটা হলো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল সরাসরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা একটা বিকৃত তথ্য উপস্থাপন করে জনমনে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। কয়েকদিন আগে প্রথম আলোতে আমি একটা রিপোর্ট দেখেছিলাম যে এক সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি আপনার অপতথ্য এখানে ছড়ানো হয়েছিল, এবং গত 2 দিন ধরে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের গুজব। এবং আমি একটু আগেও এখানে দেখছিলাম যে জনকণ্ঠের একটা ফটো কার্ড ব্যবহার করে মানে ইয়ার কাছ থেকে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 11 দলীয় জোট 190 আসনে বিজয়ী হবে। আমি জনকণ্ঠের মানে তাদের পত্রিকাটা গিয়ে আমি খুঁজে দেখলাম যে এই ধরনের কোনো সংবাদ নেই। এই যে ভোটারদেরকে বিভ্রান্ত করে এক ধরনের ফায়দা নেওয়ার যে অপচেষ্টা, এটা কিন্তু এইবারে আমরা খুব প্রচুর দেখেছি, সংখ্যাটা শুরু ছিল, এবং এইটা একটা বিশেষ দল এবং জোটের বিরুদ্ধে অনেক বেশি মাত্রায় হয়েছে, অর্থাৎ জামাতে ইসলামের নেতৃত্বে এটা হয়েছে। এবং তাদের নেতাকর্মীদের দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দিলেই একটা শব্দ ব্যবহার হয়, বট বাহিনী, যে এই ধরনের একটা তো এটা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা কিন্তু এই আশঙ্কাটা থাকবে। এমনকি কোনো নির্বাচনী কেন্দ্রের সম্পর্কেও অপতথ্য বা গুজব সেটাও কিন্তু ছড়ানোর আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনায় যাতে পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে একটা দায়িত্ব নেওয়া উচিত যে যারা এই ধরনের করবে তাদের তো তথ্য থাকে, সঙ্গে সঙ্গে তাদের ক্রাইম হবে এটা মিথ্যা দেওয়ার জন্য, এবং তার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেবে। যেমন কালকে ধরেন ম্যাজিস্ট্রেটরা অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করছে, এরা যারা দিবে এই তথ্য দেওয়া মাত্র সেই লোকের বিরুদ্ধে তার ফোন এবং তার সাথে তাদের ক্রাইমের একটা নিলে আর এই ধরনের তথ্য মানে হবে না। যেটা আমরা বলেছি সেটা হলো, আপনি ধরেন এখন এই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো নিয়ন্ত্রণও করা যায় না, আমাদের সেই মেকানিজম কাজ করে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে একটা যদি মানে ইলেকশন কমিশন থেকে একটা চাপ থাকে যে তোমার পক্ষে যদি এই ধরনের অপতথ্য ছড়ানো হয় এটার জবাবদিহিতা তোমাকে করতে হবে, মানে এই ধরনের যদি একটা থাকে, ধরেন আমরা কেউ না কেউ অপতথ্যটা কোনো না কোনো দলের পক্ষ থেকে বা কোনো জোটের পক্ষে গিয়েই আমরা কিন্তু এই অপতথ্যগুলো করি, এবং ধরে নিতে হবে যে সাধারণত এই অপতথ্যগুলো যখন আমরা মানে ছড়াই তখন ওই সংশ্লিষ্ট দলের প্রতি যাদের সহানুভূতি আছে বা সমর্থন আছে তারাই এই কাজটি করে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অপতথ্য ছড়ানোর হলেও আমাদের মিডিয়াগুলো কিন্তু এইবার একটা কাজ করেছে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে, বা সংশ্লিষ্ট দল বা জোট তারা কিন্তু ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে এইগুলো আবার পাল্টা উপস্থাপনের চেষ্টা করেছে। কিন্তু অপতথ্য ছড়ানোটা যতটুকু হয় মানে এর ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যেটা বের হয়ে আসে সেটা কিন্তু এত মানুষের কাছে মানে পৌঁছায় না। তো এই কারণেই আমরা এই সোশ্যাল মিডিয়ার এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হয়েছে, এবং আগামী দিনেও এই চ্যালেঞ্জ থাকবে। এখন আমি তো প্রযুক্তিবিদ না, প্রযুক্তির ব্যবহার করে এইগুলোকে কিভাবে চেক মানে দেয়া যায় সেটা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা তো করবেনই, আর একই সাথে রাজনৈতিক দলগুলোর তারাও কিন্তু যে মানে কিছু বিচার বিবেচনায় রাখা দরকার। যখন ভুল প্রমাণিত হয় যে তারা এটা করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, তখন কিন্তু পারসেপশনটা তাদের সম্পর্কে জনগণের কাছে অন্যভাবে উপস্থাপিত হয়। জি, অ্যাডভোকেট এলিনা খান, যে ভোটের মাঠে, ভোটের প্রচারে, ভোটের এই দিনে অপতথ্য গুজব এগুলোর প্রভাব এবং গণমাধ্যমের ভূমিকা, এটা
আসলে এই প্রভাবটা খুব মারাত্মক। মানুষ তো অত বোঝে না, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে। এটা যখন হয় তখন তার প্রভাবটা কিন্তু যা পরে কিন্তু যারা ভোটার যারা দিয়ে গেছে তা তো দিয়ে গেল, আর যারা দেয়নি তাদের প্রভাব তো ফেলে। প্রভাবটা খুব মারাত্মক। গণমাধ্যমের আমি একটা বলবো যে ধন্যবাদ, যে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু এখন স্ট্রংলি তারা জানে যে তাদের সাথে কম্পিটিশন আছে কিন্তু অন্য গণমাধ্যমের, সুতরাং তারাও যদি কোনো কিছু একজন ম্যানিপুলেট করতে চায় তাহলে আরেকজন গণমাধ্যম কিন্তু সেটা কিন্তু তুলে ধরছে। সুতরাং এই জায়গা থেকে তারা কিন্তু একটা শক্তিশালী ভূমিকা পালন করছে, এবং আমি মনে করি যে তাদের শক্তিশালী ভূমিকা পালন করার জন্যই দুইভাবে মানুষ উপকৃত হচ্ছে। একটা উপকৃত হচ্ছে যে ধরেন মিথ্যা কোনো অপপ্রচার চালালে পারে তারা কিন্তু টিভির দিকে তাকাইছে, তো সেখান থেকে তারা একটা সঠিক নিউজ তথ্য পাচ্ছে। আর একটা হচ্ছে যে আমরা যখন ধরেন এই ধরনের পাই, আমরা সঙ্গে সঙ্গে টিভি অন করে দিই, যখন থেকে কোনো তথ্য আসছে, কারণ বিভিন্ন চ্যানেল ঘুরতে থাকি, তো সেখান থেকে একটা তথ্য পাচ্ছি, গণমাধ্যম ওখান থেকে দিচ্ছে আমাকে। আর একটা হচ্ছে গণমাধ্যমের যারা ওখানে কাজ করছে তারা হয়তো বিলং করে কোনো না কোনো দলকে, তারা বিলং করে, কিন্তু তারা যখন করছে তাদের যেখানে আবার মনিটরিং যে সিস্টেমটা আছে যারা বিভিন্ন জায়গায়, তারা কিন্তু বুঝতে পারছে যে সে সত্যিকারের ফ্যাক্টস ফাইন্ডিংকে অন্যদিকে নিচ্ছে নাকি সে তার মতো করে দিচ্ছে, অথবা সত্যি ঘটনাটা কি। এই যে অ্যানালাইসিস করার মতো আপনাদের একটা মনিটরিং, মানে আমি বলতে চাচ্ছি সারা বাংলাদেশের যত গণমাধ্যমের। মিডিয়া গণমাধ্যম আছে তারা কিন্তু সেটা করছে। তো চ্যালেঞ্জ কিন্তু এখানে গণমাধ্যম টু গণমাধ্যমের আছে। কিন্তু এই প্রবণতা কিন্তু আছে যে আপনার পক্ষে গেলে ঠিক আছে, প্রশংসায় ভাসান বা ভাসে, আর বিপক্ষে গেলে মোটামুটি তুলোধনা করে। আপনি যদি অথেন্টিক ভাবে আমি বলবো প্রমাণ সহ যদি কিছু দেখান, তাতে যদি আপনার প্রশংসা নাও পান কিছু যায় তবুও আসে না। আপনার কিছু আসে জানে, এই কারণে যে আপনি সত্যনিষ্ঠভাবে কাজ করার জন্য আপনি এখানে ওত নিয়েছেন, সেটা আপনি করছেন এখানে। কিন্তু আপনি প্রশংসার জন্য যদি মিথ্যা কোনো রিপোর্ট করেন এবং সেটা যদি কোনো সময় বায়াসটা যে ওই গণমাধ্যম দলের এটা পক্ষে, করে অমুক থাকে, পক্ষে। গণমাধ্যমে করে থাকে, তাহলে সেটা কিন্তু পক্ষে বিপক্ষে হয়ে গেল। আর যখন আমি নিজেই বলবো যে আমি কয়েকটা গণমাধ্যমকে খুব ট্রাস্ট করি, আমি যখন দেখি যে একটা গণমাধ্যম এটা করছে, আমি তখন ওই কয়েকটা 3টা 4টা গণমাধ্যম আছে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই দেখেন। যে ওখানে কি আছে। যদি দেখি 4টা ওই 5টা গণমাধ্যম একই বলছে, তখন আমি ধরি নি এটা ঠিক আছে, না না ঠিক নাই। তার মানে কি আমরাও যাচাই বাছাই করার একটা সুযোগ পাচ্ছি। আর সেখানে এই যে কম্পিটিশন আপনাদের মধ্যে, এই কম্পিটিশনেতে আপনাদের মান মর্যাদা সম্মান ইজ্জত সুস্থ সব কিছু রক্ষা আছে। প্রতিযোগিতা। এবং এটার সঙ্গে যেটা হচ্ছে যে এটা একটা বড় চ্যালেঞ্জিং এর কারণে যে এখনো কিন্তু দেশি বিদেশি এরাও আছে, পর্যবেক্ষকরা আছে, একই বিদেশি সঙ্গে সাংবাদিকরাও আছেন। আমি সবাই বলছি যে এরা আছে, সাংবাদিকরা আছে। আপনি যা দিবেন সেটা যদি বিদেশি সাংবাদিক বলেন এটা হয়নি এটা হয়েছে, তখন আপনি চ্যালেঞ্জ করেন যে আমার তথ্য এই যে আছে, আপনারা তো রিপোর্টিং করছেন, তার রিপোর্টিং এর সমস্ত তথ্য সংগ্রহ করে কিন্তু আপনি কথা বলছেন, তাহলে সেখান থেকে আপনার চ্যালেঞ্জ করে তো কোনো অসুবিধা নেই। আমি একটা কিছু বললাম আর পাবলিক এটা খেয়ে ফেলবে, আর সেই- বিদেশি হলেই যে সে সব কিছু ঠিক বলবে তা তো না। সে বিদেশি হলে সে যদি ঠিক মতো তথ্য না দিতে পারে, কারণ বা তার যদি নিজস্ব কোনো এজেন্ডা থাকে, এজেন্ডা থাকে, তার যদি ভাষাগত প্রবলেম থাকে, তার যদি আরো অনেক কিছু যদি ম্যান পাওয়ার না থাকে, তখন দেখা যাবে সে এক ধরনের শুনে কথা বলছে, তখন আপনি সেটা চ্যালেঞ্জ করতে পারবেন। সুতরাং আমার কাছে মনে হয় না যে গণমাধ্যমের সততা নিষ্ঠা এবং তাদের যে ভূমিকা, তারা যে করতে চায় কাজটা মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সেখান থেকে তাদের পিছপা হওয়ার কোনো কারণ নেই।